দিদি এই কাজগুলো করা ঠিক হয়েছে, দিদি বোঝে না, ঠিক আছে, কিন্তু এইসব কাজগুলো বুঝতে হবে তাকে। একটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমি নিজের নিজের ঘরের সম্মানকে তাকে আমার ছেলে পরীক্ষা দিতে আজ আমাদের পৃথিবীর উদ্দেশ্যে কিছু কথা বলবো। পৃথিবী, হ্যাঁ, আমাদের পৃথিবীর সাথে বিটা একটু যোগ করেছি। তার কারণ ওর সাথে পৃথিবীটা বেশ একটু ভালোই যায় আমার মনে হয়েছে। তার কারণ একজন ভাইরাল, ফেমাস, ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট, গ্রেট তো অবশ্যই গ্রেট একজন মানুষ, যার একটা মাত্র কথাতে যে আমাদের দুজনের ঝামেলা আর দুজনের মধ্যে নেই, সেটা পারিবারিক হয়ে গেছে। শুধুমাত্র এই কথাতে পুরো সোশ্যাল মিডিয়া উত্তাল পাতাল হয়ে যায়। পাড়ার মানে কন্ট্রোভার্সি কাকিমারা আদা জল খেয়ে নেমে পড়ে। প্রীতির শাশুড়ি মা আর প্রীতির ননদ এরা নাকি টর্চার করেছে, হেন তেন এইসব নিয়ে বসে পড়ে। তো একটা মেয়ের মানে চোখের জল তো দূরের কথা, সামান্য একটা মানে মন খারাপ নিয়ে ভিডিও করাতে যে এইরকম ভাবে সোশ্যাল মিডিয়া মানে উত্তাল পাতাল হয়ে যেতে পারে, তো তাকে তো পৃথিবীর সাথে মানে ইয়ে করা আমার মনে হয় না ভুল কিছু বলেছি। যাই হোক, আবার এদিকে দেখো, আমার মতো একজন চুনোপুটি ক্রিয়েটারের সেখানে চোখের জল তো দূরের কথা, একটা মানে মরণাপন্ন ভিডিও দেখেও তো তাদের তো মানে কি বলবো, নাটক তো মনে হবে, এটাই তো স্বাভাবিক, তাই না? মানে ভাইরাল, ফেমাস, সেলিব্রিটি মানুষদের তো একটা আলাদাই কদর থাকে। সেখানে তো আমি চুনোপুটি, সেখানে আমার সবকিছুই তো নাটক মনে হবে, এটাই তো স্বাভাবিক। যাই হোক, আসল কথায় আসি। আহ, এতক্ষণ তো পৃথিবী পৃথিবী বললাম, যাকে আমি ভালোবেসে পৃথিবী রানী বলে ডাকতাম, তাকে আজকে আমি এরকম ধরনের কথা বলছি, সিচুয়েশনটাই এরকম হয়েছে। তো যাই হোক, পৃথিবী রানী বলতাম, এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মানে তখন ডাকতাম রানীটা বলতাম ভালোবেসে, যেমন আমার ছোট ননদ আমাকে বউরানী বলে ডাকে, তো সেরকমই আমি প্রীতি রানী বলে ডাকতাম ভালোবেসে। কিন্তু আজকে এই জায়গায় দাঁড়িয়ে ওর সাথে রানীর সাথে কম্পেয়ার করলে দেখা যায় যে না, রানীটা আমি কিন্তু যথার্থই বলতাম, কারণ রানীর থেকেও কোন অংশে কম থাকতো, তাই না? একটা মেয়ে মানে যার সোশ্যাল ম্যারেজ হয়নি তাতে কি হয়েছে, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে, সে শ্বশুর বাড়িতে রয়েছে, শুধু শাখা সিঁদুরটাই পড়েনি, এই তো। তার মানে সরি, তো হ্যাঁ, ও ভিডিও করে, ও টাকা ইনকাম করে। আরে বাবা, সোশ্যাল মিডিয়াতে আরো অনেকেই আছে এরকম, টাকা ইনকাম করে, ভিডিও করে, তারা সংসারও সামলায়। সংসারের প্রতি তাদের অনেক দায়িত্ব কর্তব্যও করে, তাদের অনেক কিছু করতেও দেখি। যেমন এই যে ওরই বান্ধবীর কথা যদি বলি, পূজার ভিডিও দেখি মাঝে মাঝে। যাই হোক, ও তো মানে কি বলবো, একজন সাংসারিক মেয়ে। তো তারপরে যদি বলি তরি বোনের কথা, ওকেও আমি দেখি মানে প্রচুর প্রমোশনাল ভিডিও টিডিও করে। তারপরে ঘরের মধ্যেও টুকটাক মানে এটা ওটা করতে দেখা যায়। তারপরে বড় বড় ক্রিয়েটার আছে, মাম্পি ডট রাহুলের মাম্পি, ইনসাইড আউটের ওনার নামটা আমি ভুলে গেছি। যাই হোক, এনারাও ভিডিও করে, সংসারও করে, মানে দেখা যায় আর কি। তো সেক্ষেত্রে আহ, আমাদের পৃথিরানীর কাছে আমার মায়ের একটাই মাত্র আবদার ছিল, একটাই, যে তুই একটু মানে যা করিস তাই করিস, কিন্তু দিনের বেলায় পুজোটা আর সন্ধেটা একটু দিস। আমি তো নিচে বসে পুজো দিতে পারি না, তো এইটুকু করিস। এটাই ছিল আমার মার ওর প্রতি একটা আবদার বা দাবি, যাই বলো না কেন, শাশুড়ি মা হিসেবে এটাই ছিল তার দাবি বা আবদার, যাই বলো না কেন। তো সেই শাশুড়ি মা নাকি অত্যাচার করতো পৃথিবীর উপরে। যাই হোক, তো এইসব ফালতু কথা অনেক বলে ফেললাম, মেন কথায় আসি। আম, প্রীতি একটা কমিউনিটি পোস্ট করেছিল, পোস্টটা দেখে আমি তখন মানসিকভাবে খুব দুর্বল ছিলাম, তাই হয়তো কষ্ট পেয়েছিলাম। কিন্তু কষ্ট পাওয়ার কিছু নেই, এটা পরে ভেবে দেখলাম, যার নিজের ভাই দিদির কথা একটুও ভাবলো না, এই বিন্দু মাত্র ভাবলো না, সে তো ভাইয়ের বউ। তাহলে সে কি করে মানে তার ননদ, রায় বাঘিনী ননদ, একটা কথা বলতে ইচ্ছা করছে, বলিও কথাটা, প্রীতিকেই মেনশন করে বলি। তোদের মতো কিছু ভাই বউদের জন্যই আমাদের মতো কিছু ননদ রায় ভাগিনী হয়ে যায়, জানিস তো? আমারও তিন তিনটে ননদ আছে কোনোদিনও। আর আমার একজন শাশুড়ি মাও আছে। আর সেই শাশুড়ি মা একজন পুরোনো দিনের মানুষ, পুরোনো দিনের কালচার, পুরোনো দিনের মানসিকতা, সবকিছু তার পুরোনো দিনের মানে সবকিছু
নিয়ে রয়েছে। তো তার সাথে আমাদের, শুধু আমার না, আমাদের মানে ননদ বলো, সবারই একটু আর কি মনোমালিন্য হয় তার মতামত নিয়ে, বা তার যাই হোক, সেরকম একটা মানুষ নিয়ে আমি সংসার করি। আর আমার তিনটে ননদ আছে। তিনটে, এই যে অন ক্যামেরায় আমি বলছি, আমার ননদরাও আমার ভিডিও দেখে। তো এই 11 বছর বিয়ে হলো, আমার ননদরা কেউ কোনোদিনও বলতে পারবে না যে তাদের সাথে আমার উঁচু গলায় কোনোদিনও ঝগড়া হয়েছে। হ্যাঁ, মনোমালিন্য সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার সাথে তাদের কোনোদিনও উঁচু গলায় ঝগড়া হয়েছে কেউ কোনোদিনও বলতে পারবে না। হ্যাঁ, সবাইকে আমি এক ফ্রেমে, মানে এক ভিডিওতে আমি আনতে পারি না, কারণ কারো কারো প্রবলেম আছে, ভিডিওতে আসতে চায় না। তো সেই কারণে সবাইকে আমি এক ফ্রেমে, আমার এই এক ক্যামেরায় বন্দি করতে পারি না, এটা আমার দুর্ভাগ্য। কিন্তু আমরা কতটা, মানে ননদ, ভাগনা, ভাগ্নি সবাই মিলে আমরা কতটা হ্যাপি থাকি সেটা তুইও জানিস, প্রীতি। আর সেখানে তুই আমার একটা মাত্র ভাইয়ের বউ, তোকে আমি টর্চার করেছি, এরকম কথাটা তুই বলতে পারলি? তার মানে তোর সাথে কাটানো আমার বা আমার ছেলেদের কাটানো মানে ভালো ভালো মুহূর্তগুলো সব মিথ্যে, সবই কি মিথ্যে? মানে সেই সব দিনগুলো সবই কি নাটক ছিল তাহলে? তুই এরকম একটা কথা বলতে পারবি না? মানে এরকম একটা কথা তুই বলবি, স্বপ্নেও কোনোদিনও কল্পনাও করতে পারি না যে এরকম একটা কথা তুই বলবি। কারণ সেটা সব থেকে ভালো তুই জানিস, তোকে আমি কতটা সাপোর্ট করতাম। তোকে তোকে সাপোর্ট করতে গিয়ে আমাকে কি কি শুনতে হয়েছে সেটা তুইও ভালো করে জানিস। তো সেসব কথা আর আমি এখানে বললাম না। আজকে তোর মুখ থেকে আমাকে এরকম একটা কথা শুনতে হবে, সত্যিই ভাবতে পারিনি। যাই হোক, আসল কথায় আসি। অনেকেরই ধারণা যে আমার জন্য রণপ্রীতির সম্পর্ক ভাঙতে বসেছিল, বা আমার মায়ের জন্য, মেন আমার কথাই আমি বলি, আমার জন্য নাকি। তো ওদের দুজনার যেই সম্পর্কটা জোড়া লাগানোর জন্য একটা মিটিং হয়েছিল, সেই মিটিং এর A to Z রেকর্ডিং আমার কাছে আছে। তো আমার জন্যই যদি ওদের সংসার ভাঙতে বসে, তাহলে আমার মনে হয় আমাকে ছাড়া সেই মিটিংটা হতো না। তো সেটা আমাকে ছাড়াই হয়েছিল, আমি যাইনি, তবে আমাকে নিয়ে কিছু কথা উঠেছিল। সেই কথাগুলো আমি শোনাচ্ছি। আমাকে যেভাবে টোল করেছে আমি দেখেছি, আমার খারাপ লেগেছে। এটা যেহেতু আমাদের মধ্যে হয় সেটা আমাকে বললে আমি ভিডিও বানিয়ে বলে দিতাম। আমার শ্বশুর আমার জন্য দিদি এই কাজগুলো করা ঠিক হয়েছে, দিদি বোঝাটা ঠিক আছে, কিন্তু এইসব কাজগুলো বুঝতে হবে তাকে। একটা সোশ্যাল মিডিয়াতে রয়েছে, আমি নিজের ঘরের সম্মানকে থেকে আমার ছেলে পরীক্ষা দিতে দিদি করছে হচ্ছে একজন একটা কমেন্ট করেছে, বাজে বাজে কমেন্ট করে, সেটা লাভ রেট দিয়েছে। লাভ রেট দিছে, তার নিচে কি লেখা সেটা দেখছো যে তোমরা যে ওটা যেরকম 7 দিন সেই পর, রকম। 7 দিন পর। না না একই সময় খালি ওইটা না, আমি সাতঘাটের জল খাওয়া মেয়ে ছেলে, আমি কোনোদিন তারপরেও বলি বলছি যে সেখানে তোমরা নকিয়া, তার জন্য তোমরা এখন ওই কমেন্টগুলো খুঁজে পাবে না। না, ওরে আরে সবাই দেখেছে, এখন মিথ্যা কথা বলতে লাগবে, সবাই স্ক্রিনশট নিয়েছে। আমি কোনো কমেন্টই ডিলিট করিনি, খুঁজলে এখনো পাওয়া যাবে। ভিডিওটা ছেড়েছিলাম অক্টোবরের 29 তারিখে, আর এই স্ক্রিনশটটা আমি কাউকে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলাম, তাই এখানে ডেট দেখাচ্ছে 30 তারিখের। যাই হোক, মেন কথা হলো, আমি লাভ রিয়াক্ট দেওয়ার 7 দিন পরে যদি রিপ্লাই করতাম, তাহলে কমেন্ট আর রিপ্লাইয়ের ডেট আর সময় একই হতো কি করে? মানে দুটোই তো 1 ডে এগো দেখাচ্ছে, তাই না? শোনো, আমি তোমার জায়গাটা বুঝতে পারছি। ওই 500,000 ভিউজ কাদের যায়, পাড়ার কাকিমারা কন্ট্রোভার্সি করতে বলছে, তাদের চ্যানেল আমি দেখি। হ্যাঁ, বাজে বলেছে তো, আমি তো দেখিনি, তোমার কষ্ট হয়েছে, দিদির কষ্ট হয়েছে। একবার একটা ফোন করে যদি আমাকে কেউ বলতো, আমি তো জানি আমার শাশুড়ি তোমার ঘুরে পাচ্ছে না, তোমার বোন, তুমি, ছোট মামি আর মা যেদিন একসাথে ফোন করে সেই দিনই তো আমি বললাম আমার রিচার্জ, তাহলে রিচার্জ ফোন করতো, ফোন করে আমার কাছে নোটিফিকেশন। ইনকাম নাই তো, টাকা নিচ্ছে তো, কেউ ফোন করেনি। কি করবে, কাঁদবে। হ্যাঁ, আমি লাস্ট 2 মাস পরে ভিডিওটা কিরকম দেখার পরে সিচুয়েশন হতে পারে? আপনি হলে আমি শুনতেন? মিথ্যা বলবো না, আমি কোনো মিথ্যা কাজ করিনি। 2 মাস পরে আমি দিদিকে ব্লক করে দিয়েছি। শুধুমাত্র লাভ রিয়াক্ট দেওয়ার জন্য 2 মাস পরে ও যদি আমাকে ব্লক করে দেয়, তাহলে ভিডিওটা ছেড়েছিলাম আমি 29 তারিখে, তার আগে 28 তারিখে ওকে আমি মেসেজ করেছি, সেগুলো এখনো 1 টিক হয়ে রয়েছে। তারপরে 29 তারিখে আমার ভাইয়া এই মেসেজগুলো আমাকে করেছিল, সেগুলোও আমি ওকে পাঠাই, আর এইটাই ছিল ওকে করা আমার লাস্ট মেসেজ। প্রীতির সাথে ঝগড়া তো দূরের কথা, কোনোদিনও আমার মনোমালিন্যটুকু পর্যন্ত হয়নি। তো সেই প্রীতি এরকম একটা কথা বলেছে, আমি ওর আনসার শুনতে চাই। আমি মানে সেই সময়, যেই সময় ও পোস্ট করেছিল, তখন বললাম না মানসিক দিক থেকে দুর্বল ছিলাম, মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি, এখন আমি অনেকটা মানে কি বলবো,
শক্ত হয়ে গিয়েছি। তো আমিও শুনতে চাই প্রীতি, আমি তোর উপর কি টর্চারিং করেছি, তো আমি সেটাও শুনতে চাই, আমি দেখতে চাই তোর মানবিকতাও ঠিক আর মানে মানবিকতা আছে কি, নাকি পুরোটাই গেছে, নাকি এখনো একটুও আছে, সেটা আমি দেখতে চাই। যে কারণে আমি মানে ওই যে কথাগুলো আর কি দিলে সমস্যা মিটে যায়, যে আমরা কেউ তোকে টর্চার করিনি, সেটা তুই ওখানে বলেছিলি মিটিং এ, তো মানে সেরকম কোনো ব্যাপার হয়নি, এটা তো দিলে মিটে যায়, তো সেটা আমি দিচ্ছি না। আর এটা হচ্ছে আমাদের প্রীতিরানীর লেখা বিয়ের পরবর্তী জীবনে সুখ দুঃখের কথা লেখা ডায়েরি। না, এখানে প্রীতির সুখের কথা লেখা নেই, আছে দুঃখের কথা। তবে আসল কথা হলো এই দুঃখের কথার মধ্যে কিন্তু কোথাও আমার মা বাবা বা বিশেষ করে আমার কথা কিন্তু কোথাও লেখা নেই। এখন এটা আমি ব্লার করে দিলাম, কিন্তু প্রয়োজন পড়লে অবশ্যই সামনে আনবো। আর একটা কথা বলবো, একটা মানুষের সাথে ঝামেলা হলে তার সাথে যে লাস্ট কথোপকথন হয় সেটা নিশ্চয়ই ঝামেলারই হয়। তো প্রীতির সাথে আমার লাস্ট কথোপকথন দুবারের, তার আগে পরের নেই, লাস্ট দুবারের। একদিন রাত 11:30 নাগাদ আমার ভাইয়া ওদের বাড়িতে এসেছিল, তখন তখন একবার কথা হয়েছিল, সেই কল রেকর্ডিংটা আমার কাছে আছে। তারপরে আরেকদিনের তার আগের একদিনের কল রেকর্ডিং আমার কাছে আছে। তো আমার সাথে যদি ওর ঝামেলা কোনো রকম ঝামেলা হয়ে থাকে, তো ওর সাথে আমার চ্যাটিং মানে প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যাটিং গুলো রয়েছে, তো সেইগুলো তো রয়েছে, সেগুলো দেখলেও অনেকটা বোঝা যাবে যে আমার সাথে ওর সম্পর্কটা ঠিক কিরকম ছিল। তো সেগুলো আমি এখনই দেখালাম না, আমি আগে দেখতে চাই যে ও ও ঠিক কতটা চেঞ্জ হয়েছে। যাই হোক, এতক্ষণ ধরে অনেক কথা বলে ফেলেছি, যেগুলো শুনে হয়তো তো খারাপ লেগেছে, হয়তো না, খারাপ লাগাটাই স্বাভাবিক, আমি খারাপ লাগার মতো কথা বলেছি, তবে আমারও খারাপ লেগেছিল রে, আমারও খুবই কষ্ট লেগেছিল। তো যাই হোক, আর যা কিছু হয়েছে আমি বলবো তোর জন্যই হয়েছে, কারণ তোর একটা কথাতে কন্ট্রোভার্সি শুরু হয়ে গিয়েছিল, তোর একটা কথাতেই কিন্তু সমস্ত কন্ট্রোভার্সি বন্ধ হয়ে যেতে পারতো, কিন্তু তুই সেটা করিসনি। তুই তোদের দুজনের মধ্যে সম্পর্ক ঠিক হয়ে যাওয়ার পরেও তোরা দুজন সেইভাবে কোনোদিনও ক্লিয়ার করিসনি যে আমাদের সম্পর্ক ভাঙার পিছনে আমার মা বা দিদি, তোরা বলেছিস যে আমাদের দুজনের মধ্যে ঝামেলা হয়েছিল, সেটা বলেছিস, কিন্তু আমাদের মানে আমার আর আমার মাকে নিয়ে যে কথোপকথনগুলো উঠেছিল সেই পরিপ্রেক্ষিতে তুই একবারও বলিসনি যে আমার ননদ বা আমার শাশুড়ি মা এর মধ্যে কোনোভাবে ইনভলভ না। এই কথাটা কি তুই বলতে পারতিস না? নিশ্চয়ই পারতিস। যদি এইখানে মানে তোর শাশুড়ি মা আর ননদের জায়গায় যদি তোর মা বা তোর দিদি থাকতো, তাহলে তুই নিশ্চয়ই চুপ করে থাকতে পারতিস না। কন্ট্রোভার্সি ভিডিও শুরু হওয়ার সাথে সাথেই আমি কিন্তু ভিডিও বানাতে বসে যাইনি, দুদিন অপেক্ষা করেছিলাম, হয়তো প্রীতি আমার আর আমার মায়ের অপমানের যোগ্য জবাব দেবে, কিন্তু না, ও দেয়নি। ওর নিজের মা বা দিদি হলে, মানে নিজের মা আর দিদি হলে কি ও চুপ করে বসে থাকতে পারতো? না, পারতো না। এখানে যে শাশুড়ি মা আর ননদ, আবার রায়বাগিনী ননদিনী, তাই না? তো যাই হোক, একটা কথাই বলবো, একটা মেয়ে যদি চায় একটা অগোছালো সংসারকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে সেটাকে সুন্দর করে তুলবে, তো সেটাও পারে। আবার একটা মেয়ে যদি চায় একটা সুন্দর সাজানো গোছানো সংসারকে ভেঙে চুরে তছনছ করে দেবে, সেটাও একটা মেয়ে পারে। একটা মেয়ের অনেক ক্ষমতা, সত্যি। আজকে আমাদের পৃথি যদি চাইতো না, এত জল ঘোলা হতোই না। এই যে ওদের মধ্যে যেই ঝামেলাটা হয়েছিল 1.5-2 মাস পরে ও সোশ্যাল মিডিয়া করেছিল, তারপরে একটা মানে দুই বাড়ির মানুষরা এক জায়গায় হয়ে সমস্যাটার সমাধান হয়েছে। কই, সোশ্যাল মিডিয়া তো পারেনি সমাধান করতে, বরঞ্চ আরো কাদা ছোড়াছুড়ি, এটা সেটা হেন তেন কত রকম কিছু বেরিয়েছিল। কি দরকার ছিল সোশ্যাল মিডিয়াতে বলার? আর কটা দিন অপেক্ষা করলে কি হতো, সমস্ত কিছু মিটে তো যেত, গিয়েছিল তো। তারপরেও ওটা ছাড়লাম আমি, ঠিক আছে সোশ্যাল মিডিয়া হয়েছে, সব ঠিক আছে। তারপরেও আমি একটা কথা বলবো, যে সবকিছু মিটে গেল, সবকিছু মিটে যাওয়ার পরে ওরা পরের দিন বা তারপরের দিন, যেদিন মিটিং হয়েছিল তার একদিন পরে বা দুদিন পরে পুজো দিতে গিয়েছিল প্রীতির ফ্যামিলি নিয়ে, আর সেখানে বংরন ছিল। তো ওরা সবাই মিলে পুজো দিতে গিয়েছিল। সেখানে যেখানে দুটো পরিবারের মিল হয়ে গেছে, সেখানে একবার প্রীতি তার শাশুড়ি মাকে বা শ্বশুর মশাইকে বলতেই পারতো যে চলো সবাই মিলে যাই। তো সবাইকে যদি ওই ভিডিওতে যদি দুটো ফ্যামিলি এক জায়গায় থাকতো, তাহলে কিন্তু সবার মধ্যে যেই মানে যা কিছু ছিল সবকিছু কিন্তু মিটে যেতে পারতো, কিন্তু না, সেটাও হয়নি। ওরা আমার মা বাবাকে একবারও বলেনি মানে ওদের সাথে যাওয়ার কথা। তো
যাই হোক, ওই দিনও সমস্ত কিছু মিটে যেতে পারতো, মিটলো না। তারপরে আমাদের বাড়ি আসার কথা, খাবারের পার্সেলটা যেদিন আসলো, সেই দিন খাবারের পার্সেলটা না পাঠিয়ে তোরা দুজন যদি আসতিস, রন প্রীতি যদি আসতো, তাহলেও সেদিনও সমস্ত মনের যা কিছু ছিল হয়তো মিটে যেতে পারতো। না, সেটাও হয়নি। তারপরে আমি বলবো যে বাবাইয়ের বার্থডের দিন প্রীতি কি যেতে পারতো না ভাইয়ার সাথে? ও কি আমার বাবাইকে ভালোবাসেনি? যেগুলো ছিল সব কি মিথ্যা ছিল? যাই হোক, সেটা পরের কথা, সেটাও বাদ দিলাম। ওর সাথে আমার কোনোদিনও মনে পড়ে না যে মানে কোনো ব্যাপারে বা কিছু নিয়ে ওর সাথে আমার মনোমালিন্য হয়েছে। ও যতই বলুক না কেন যে রায়বাগিনী ননদিনী কেমন টর্চার করেছিল আমার উপর, আমি বলবো এরকম কিছু একটা বলেছিল, যতই বলুক না কেন, কিন্তু আমি জানি, ও জানে আমাদের মধ্যে সম্পর্কটা কিরকম ছিল। আমি গর্ব করতাম আমাদের সম্পর্ক নিয়ে। যাই হোক, সেই ননদিনী করেছে, তা শুনে তোর মনের মধ্যে একবারও কেঁপে উঠলো না? হ্যাঁ, মানে একটা ভিডিও পাবলিক হয়েছিল, তো সেই ভিডিওটা আমাদের পিছনের বাড়ির একজন বোন ভিডিওটা ছেড়েছিল, তাও আবার কিরকম ভাবে আমার ভাইয়াকে হোয়াটসঅ্যাপ করেছিল ভিডিওটা। তো সে ওই ভিডিওটা ও দেখেনি, তারপরে ওর মানে ভাইয়ার ভিডিওতে গিয়ে ওখানে কমেন্টে ভিডিওটা পোস্ট করেছিল, মানে কমেন্টে ভিডিওটা দিয়েছিল। তো সেই ভিডিওটা ভাইয়া দেখে ওখান থেকে ডিলিট করে ওকে ব্লক করে দেয়। তারপরে ও ওই ভিডিওটা ছাড়ে যে দেখ বাপনদা, তোর জন্য আজকে তোর দিদির কি অবস্থা, এরকম ভাবে ভিডিওটা ছাড়ে। তো সেইটা কিন্তু আমাদের বাড়ির কেউ জানতাম না, আমরা কেউ জানতাম না। যখন ভিডিওটা 1 মিলিয়ন ভিউজ হয়ে যায়, তখন আমি তখন হসপিটাল থেকে সুস্থ হয়ে তখন বাড়ি চলে এসেছি, তখন ও আমাকে ভিডিওটা দেখায়, গৌরীদি আমি না তোমাকে না জিজ্ঞাসা করে একটা কাজ করে ফেলেছি, কেউ জানে না ব্যাপারটা, এরকম দেখো আমি না এই ভিডিওটা ছেড়েছিলাম কিন্তু ভিডিওটা এত ভিউজ চলে গেছে আমি বুঝতে পারিনি। তখন আমি ভিডিওটা দেখে ওর কাছ থেকে ডিলিট করালাম যে তুই কেন আমার কাছে না শুনে বা বাড়ির কারো কাছে না শুনে তুই এরকম একটা ভিডিও পোস্ট করলি। তো মানে কি বলবো, সেই ভিডিওতেও আমি বেশ কিছু কমেন্ট মানে সেই তখনই দেখেছিলাম আর কি, যে নাটক হেন তেন, মানে কত কিছু। সোশ্যাল মিডিয়া জিনিসটা কি, তাই না? মানে একজন মানুষ মরতে বসেছে, যাই হোক, আমি ছোট ক্রিয়েটার, আমি ফেমাস নই, আমি কি বলে সেলিব্রিটি নই, আমার সবকিছু তো নাটক মনে হবেই, এটাই তো স্বাভাবিক। জানিস, হসপিটালের মানে নার্সিংহোমের বেডে শুয়ে শুয়ে মানে অবচেতন অবস্থাতে, মানে যখন আমার সেন্স ফিরেছিল, তখন আমার সেন্স ফেরার পরে আমি প্রথমে নাম নিয়েছিলাম আমার ভাইয়ার, ভাই 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 করছিলাম। তখন মানে বাইরে ডাক্তার গিয়ে মাকে বলেছিল যে ও ভাই ভাই করছে, ওর ভাইকে আছে, ওর সাথে দেখা করান। তখন আমার মা আমার কাছে গিয়ে বলে যে তোর দুটো ছেলে আছে গৌরী, তুই দুটো ছেলের নাম না নিয়ে, তুই ছেলেদের কথা না ভেবে তুই ভাই ভাই করছিস এখনো। তারপরে আমি তো অবচেতন অবস্থায় রয়েছি, কিন্তু মানে বাইকের ভটভট ভটভট করে আওয়াজগুলো যখন আমার কানে এসেছে, তখন আমি আমার রুমের গেটের দিকে আমি তাকিয়ে রয়েছি, বোধহয় আমার ভাইয়া এসেছে, কিন্তু না, আসেনি। তুই তো নিয়ে আসতে পারতিস বল প্রীতি, তোর মনের মধ্যে একবারও হলো না, একবারও একটু, মানে তুই যদি আমাকে কোনোদিনও সত্যি ভালোবেসে থাকতিস তাহলে তো আসতিস বল, তাহলে সবকিছু কি নাটক ছিল? সত্যিই নাটক ছিল। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম, তো আর একটা কথা না বললেই নয়, যেটা আমি বলবো না, তোমরাই শুনে নাও। না তুমি বলো, তাহলে কি অনুষ্ঠান করেই তো হবে? হ্যাঁ, আমি বেশি লেট করতে চাইছি না। না বেশি লেট না, এই অগ্রাণ মাসেই দেখো। না ওরকম আমার টাইম এরপর লাগবে, পৌষ মাস, আমার টাইম লাগবে, আমি কাজটা শুরু ওটা করছি, তো বাবা অবশ্যই। আমার ব্যালেন্স নেই। সে তো আমরা বিয়ে করে একসাথেই ছিলাম, রেজিস্ট্রি করে একসাথে ছিলাম, বিয়ে করে একসাথে থেকে কাজ করবো। হ্যাঁ, তো এখন তোমাকে তোমার কাজ বা এই আমার আলাদা করে এই দিয়েছে। ঝামেলা হয়ে গেছে বলে এবার তুমি চাইছো যে দূরত্ব বাড়ি নেবে, এটা তো হ্যাঁ, ঠিক না। দূরত্ব কেন বাড়বো, দুজন এক হবো না, আমার কি আছে, আমি তো এতদিন তোমার কাছে ছিলাম, দুজন মিলে আমরা দেখা করবো, আসবে তুমি, থাকবে আমার কাছে কয়েকদিন, আবার চলে যাবে, কিন্তু এই কারণে তুই শ্বশুরবাড়িতে থাকছিস না, অথচ পুরো সোশ্যাল মিডিয়া জানে যে ইনোসেন্ট অ্যান্ড দ্য গ্রেট প্রীতি তার ননদিনী রায়বাঘিনী ননদিনী আর শাশুড়ি মায়ের টর্চারে শ্বশুরবাড়িতে থাকতে পারে না। মানে সত্যি, মানে তোরা সত্যি গ্রেট।
তো একটু টাইম দিতে হবে। আমার কোনো ব্যাংক ব্যালেন্স নেই, কিছু নেই। আমার বাবাকে এই যে মাস গেলে খাওয়া খরচটুকু শুধু এই যে দিতে পেরেছি। আমার টাকা জমাতে হবে, বিয়ে যেটুকু করবো আমার টাকা গোছাতে হবে, বাড়ি ঘরের এই অবস্থা, ওই ঘরটা মাটি, ওই ঘরটা সানো করা, একটু ঠিকঠাক করে নি সবকিছু, একটু টাইমে 3 বছর তো এইভাবে থাকলামই। তা আমি একটা কথা বলি মা, 1 বছর লেট করো না। মিটিংটা হয়েছিল নভেম্বর মাসে, আর অগ্রহায়ণ মাস সম্ভবত ডিসেম্বর মাসেই পরে। আমার বাবা বলেছিল বেশি লেট না করে অগ্রহায়ণ মাসে বিয়েটা করে নিতে। সেটা তো তোমরা শুনলেই। কিন্তু না, অগ্রহায়ণ মাসে বিয়েটা করলো না। বিয়েটা অগ্রহায়ণ মাসে হয়ে গেলে তাহলে তো সবকিছু মিলেমিশে যেত, সবকিছু মিটে যেত। তাহলে এত জল ঘোলাঘুলি, এত কাদা ছোড়াছড়ি, এত ক্যাচাল কি করে হতো, তাই না? তাহলে ও শাশুড়ি মা, অত্যাচারী শাশুড়ি মা আর ননদিনীর আগে রায়বাঘিনীটা কি করে বসতো, তাই না? তো আমার তো মনে হয় মানে এক কথায় বলতে গেলে বলির কি বলে না, বলির সেটা আমাকে বানানো হয়েছে, সেটা কি করে বানানো হতো? তো আমার তো মনে হয় সবটা প্ল্যান করেই হয়েছে। মানে বলে না যে কেঁচো নরম জায়গাতেই মাটি খোঁড়ে, তো ব্যাপারটা বোধহয় তাই হয়েছে। মানে আমি বুঝতে পারলাম না যে কিসের জন্য ভাই তুই মানে প্রীতির কথাই বলছি, তুই এরকম একটা পোস্ট করতে পারলি, কমিউনিটি পোস্ট কি করে করলি তুই? মানে তোর কি তাহলে মানে বাপের বাড়িতে আমি মাঝে মাঝে বাপের বাড়িতে যেতাম, জোর হলে 2 সপ্তাহ থাকতাম, যেতাম তো আমি আমার ছেলে দুটোকে নিয়ে যেতাম। আমার বর তো 1 বছরের বেশি হয়ে গেছে, শ্বশুর বাড়িতে যায় না। আর বাপের বাড়ি গিয়ে আমি পড়েও থাকি সেরকমটাও না। হ্যাঁ, আমি যখন বকুড়বেলায় আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন 3 মাস ছিলাম, তারপরে তো চলে এসেছিলাম। তারপরে মাঝে মাঝে যেতাম, আর 1 সপ্তাহ থাকতাম, কি জোর হলে 2 সপ্তাহ থাকতাম। তো এইটুকুও তোর সহ্য হলো না? আমি বুঝতাম যে আমরা গেলে তোর খাটাখাটনি হতো বা তোর আমাদের নিয়ে ঝামেলা করতে হতো। না, এসব তো কিছুই তোকে করতে হতো না, যা করতো আমার মাই করতো। তুই শ্বশুর বাড়িতে মানে 3টে বছর তুই শ্বশুর বাড়িতে রয়েছিস, কোন চাল আমার মা রান্না করে, মানে চালের হাঁড়িটা কোনটা সেটাও তুই বলতে পারবি না। হ্যাঁ, তো সেইখানে তোর কি তাহলে মানে এটাই যে আমি যাতে আর বাপের বাড়িতে না যাই, এরকম একটা তোর ইচ্ছা ছিল? যদি থাকতো তাহলে তুই আমাকে বলেই দিতে পারতিস। মানে এটা না ভাবতেও পারি না। মানে তুই আমাদের সাথে যেভাবে মিশেছিস, এটা সত্যি কথা, কোনোদিনও ভাবিনি যে তোর মনে এরকমটা থাকতে পারে। জানি না, আমি মানে এটাও শিওর করে বলছি না যে তোর মনে এটা ছিল, কিন্তু সবকিছুর পরিপ্রেক্ষিতে তো আমার এটাই মনে হচ্ছে যে আমার বাপের বাড়ি যাওয়াটাই হয়তো তোর সহ্য হতো না, তাছাড়া তো আর কোনো কারণই থাকতে পারে না, তাই না? তো যাই হোক, আর একটা কথা, মানে আমার অভিজ্ঞতা থেকে আর একটা কথা বলতে খুব ইচ্ছা করছে যে সংসার আর ভিডিও, কেউ কেউ ভিডিও করে সংসার চালানোর জন্য, মানে সংসারের জন্য, আর কেউ কেউ সংসারটাই বোধহয় করে ভিডিওর জন্য। তো কে কোনটা করে সেটা তো সময়ই বলবে। ওয়েট অ্যান্ড ওয়াচ, তো সেটা সময়ই বলবে। মানে তুই একজন বড় ক্রিয়েটার, যার জন্য মানে তুই আমার নামে যা খুশি তাই বলে দিবি। আর হ্যাঁ, একদল ঠুসি পড়া, চোখে ঠুসি পড়া মানুষ আছে, তারা বিশ্বাস করে নেয়। কিন্তু ভগবান বলে একজন আছে যার চোখে কিছুই ফাঁকি দেওয়া যায় না, বিচারটা সেও করবে। হ্যাঁ, বলে না যে ধর্মের বাতি মানে ধীরে ধীরে জ্বলে, তো কথাটা আমি মানি। অধর্মের বাতি দাউ দাউ করে জ্বলে নিভে যায়, কিন্তু ধর্মের বাতি দীপ 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 করে জ্বললেও সেটা দীর্ঘস্থায়ী হয়। তো আর বেশি কিছু বলবো না, একটাই কথা বলবো, যেটা আমি করিনি সেই মিথ্যে দায় আমি নেব না। 1 ঘন্টা 45 মিনিটের একটা রেকর্ডিং যদি আমি দিয়ে দিতাম, তাহলে হয়তো সবার মনের যে প্রশ্ন, যা কৌতূহল, সব দূর হয়ে যেত। কিন্তু সেটা আমি দিলাম না, তার কারণটা তুইও ভালোভাবে জানিস। তবে সেটা না দেওয়াটাকে আমার দুর্বলতা ভেবে নিস না, প্রয়োজন পড়লে আমি সেটাও দিয়ে দেবো। তাহলে আশা করি মানুষের সমস্ত কৌতূহল দূর হয়ে যাবে।